চলছে চলবে কি বিপিএল বিতর্ক। ঢাকা সিলেট ঘুরে চট্টগ্রামে বিপিএল শুরু হতে যাচ্ছে আজ, তবে সেখানেও সঙ্গী হয়েছে বিতর্ক। এ নিয়ে আলোচনা করব ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম এবং আমার সঙ্গে রয়েছে ক্লিক ইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম। আপনাকে স্বাগত। আমরা আলোচনায় ফিরব, তবে তার আগে খেলার দুনিয়ার সবশেষ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। দর্শক, আলোচনায় যুক্ত হতে পারেন আপনিও স্ক্রিনে দেখানোর নম্বরে। আমরা চলে যাচ্ছি আলোচনায়। মোহাম্মদ ইসাম, যে বিষয়গুলো নিয়ে শুরুতে বলছিলাম যে বিপিএল বিতর্ক, রাজশাহীর পারিশ্রমিক ইস্যু, শুরুতে আমরা টিকিট ইস্যু নিয়ে কত কিছু দেখলাম এবং তারপরে সিলেটে অনেক ঘটনা ঘটেছে। সাগর পারে এখন বিপিএল, আর সেখানে রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলনে নামছে না। শেষ পর্যন্ত বিসিবি সভাপতির আশ্বাসে তারা আজকে অনুশীলন করেছে এবং সেখানে 50% পারিশ্রমিক দিবে। বিপিএল ঘিরে আপনার এখন পর্যন্ত এবারের পর্যবেক্ষণ কি? মাঠের খেলা তো বেশ ইন্টারেস্টিং হচ্ছে। আমরা কিছু লাস্ট বল ফিনিশ দেখলাম, সোহানের সেই লাস্ট বলে 30 রান নেওয়া, বা রংপুরে আরেকটা ম্যাচও খুব ভালো ছিল খুলনার সাথে, শেষের দিকে 7 উইকেট ফেলে দেয় 13 রানে। তো মাঠের খেলা খুব ইন্টারেস্টিং হচ্ছে। 100 হচ্ছে 7 উইকেট তাসকিনের, দুর্বার রাজশাহীর প্লেয়ার। তবে বিপিএল এর আসলে ভাগ্যটাই এমন যে দিন শেষে যেভাবে টুর্নামেন্টের স্ট্রাকচারটা করা হয়েছে, এই কারণে আমার মনে হয় এই কন্ট্রোভার্সিগুলো পিছা ছাড়ছে না। মানে প্রতি সিজনই আমরা কিছু না কিছু দেখছি। এই বিষয়গুলো নিয়ে তো আগেও কথা হতো যে পারিশ্রমিক ইস্যুতে নতুন কিছু না। আপনি ঢাকা প্রিমিয়ার লিগ দেখেন, সেখানে এইসব ঘটনা ঘটে। তাহলে বর্তমান যে কমিটি, তারা দায়িত্ব নেওয়ার পর বদলালো কি আসলে? না, সেরকম কিছু তো বদলানোর কোনো সুযোগই নেই এখানে। কারণ দেখেন, আপনি ঢাকা প্রিমিয়ার লিগের কথা বললেন, তবে ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু 50 বছরের বেশি আমরা দেখছি। যেভাবেই হোক ভালো মতন টুর্নামেন্টটা হয়। 12টা টিম এখন প্রিমিয়ার লিগে খেলে, নিচে তো আরও ক্লাব আছে। আই থিঙ্ক মেবি 20% পেমেন্ট দেওয়া হয় না, মেবি 80% সবসময় দেওয়া হয়। মানে অ্যাটলিস্ট কয়েকটা ক্লাব হয়তো বলবে, প্লেয়াররা বলবে যে 1-2টা ক্লাব দেয়নি। কিন্তু বিপিএলে কিন্তু কনসিস্টেন্টলি প্রতি বছর কোনো না কোনো ঘটনা শুনি আমরা। মানে ইভেন গত বছরেরও কিছু ঘটনা আছে, তার আগে, মানে কোনো সিজন নেই বলা যায় না যে বিপিএল ওরকম সব পেমেন্ট ক্লিয়ার করতে পেরেছে বা পেমেন্ট ক্লিয়ার করে ইভেন ফরেন প্লেয়ারদের। এখন নতুন একটা তারা নিয়েছে ওনাররা, যে তারা ফরেনারদের পেমেন্ট আগে ক্লিয়ার করে, যেন বিদেশে নিউজ না হয়, বিদেশে যেন ইমেজটা খারাপ না হয়। লোকালদেরকে লোকালদের মতনই রাখার চেষ্টা করে, যে পেমেন্ট যদি যত কম দেয়। আপনি এই ঘটনায় দেখলেন যে শুরুতে তো পেমেন্ট করেইনি কাউকে। আনামুল হক বিজয় প্রথম দিনই বলেছিল আমাদের এখনো পেমেন্ট হয়নি। ওই দিন মনে হয় তার জার্সিও আসতে দেরি হয়েছিল। আচ্ছা, তারপরে ইকুইপমেন্ট দেরি হয়েছে কয়েকটা টিমের। তো এগুলো তো এইসব লজিস্টিক্যাল প্রবলেম তো চলছেই। কিন্তু তার সাথে যেটা হলো গতকালকার ঘটনাটা খুব অনাকাঙ্ক্ষিত। মানে এটা আসলে প্লেয়ারদের যে বেসিক রাইটস, আমরা সবাই কাজ করি, আমরা অবভিয়াসলি খুব প্যাশনেট স্পোর্টস নিয়ে। আপনি প্যাশনেট, আমি প্যাশনেট। তাদের প্যাশনটা তো অনেক বেশি, তারা অনেক বড় বড় স্যাক্রিফাইস করে। তারা তাদের এডুকেশন স্যাক্রিফাইস করে, অনেকে ফ্যামিলির সাথে সময় দেওয়ার স্যাক্রিফাইস করে এই জায়গাটা এসছে। এখন যদি আপনি বেসিক পেমেন্ট না পান, এবং গতকাল আরও ভয়াবহ চিত্র হচ্ছে যে মনে হয় 6 থেকে 7 দিন ধরে তারা ডিএ পায় না, ডেলি অ্যালাউন্সটাও পায় না। আচ্ছা, তো একবার চিন্তা করে দেখেন যে আপনি একটা ট্যুরে গিয়েছেন কিছু কভার করতে, আপনার অফিস যদি আপনাকে ডিএটা পর্যন্ত না দেয়, তখন আপনি কি করবেন আসলে? মানে তখন তো আসলে অসহায়ত্ব, একদম পুরো। এইখানে যেটা বলা ছিল, অলরেডি কিন্তু রুলস ব্রেক, যে ধরেন টাকা দিবে 50%, সেই জায়গা থেকেও ধরেন সরে এসছে। এই বিষয়গুলা দায়ভার কি বিসিবি নিবে? নিতে তো হবে অবশ্যই। আপনি মনে হয় 8 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি ছিল, সেখান থেকে টিমরা রিকোয়েস্ট করে 3 কোটিতে এনেছে শুধু ফরচুন বরিশাল। আর দেখলেই বোঝা যায় যে খুবই একটা মানে প্রফেশনাল ইউনিট পেমেন্ট ক্লিয়ার করেছে। এবং আমরা শুনেছি 50% পেমেন্টও তারা লোকাল ফরেন সবারটা ক্লিয়ার করেছে প্রথম যে কিস্তি। অন্য টিমগুলোর ব্যাপারে তো মানে খবর আসছে কানে। এবং যেটা হলো রাজশাহীর সাথে, দায়িত্ব বিসিবির, ব্যাংক গ্যারান্টি পাক না পাক দায়িত্ব বিসিবির। প্রথম বছর যখন ব্যাংক গ্যারান্টি বলে কিছু ছিল না বিপিএল 2012-13 সিজনে, আমার এখনো মনে আছে বিপিএল এর দায়িত্বটা কিন্তু ক্রিকেট বোর্ডের ঘাড়ে এসে পড়েছে। 11-12 সিজন, সরি। তো প্রতিবারই বিসিবির উপরই চলবে, এটা তো বিসিবির টুর্নামেন্ট। ইভেন ঢাকা প্রিমিয়ার লিগের কেউ যদি পেমেন্ট না করে কোথায় যাবে? বিসিবি সিওর কাছে যেতে হয়। হ্যাঁ, তো এখানে কিছু করার নেই। যে চুক্তিটা সই করছে প্লেয়াররা, ড্রাফটে আসুক আর আপনার ডিরেক্টলি আসুক, ওখানে তো বিসিবির একটা থাকছে, বিসিবি সাইনিং অফ থাকছে। তো বিসিবি দায়িত্ব নিতে হবে। বিসিবির দায়িত্ব নেওয়ার লোক আছে কিনা আই ডোন্ট নো। আমরা দেখলাম গতকাল ফারুক আহমেদ, আমাদের ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট, উনি হি রাশ টু দ্য টিম হোটেল, ব্যাপারটা সলভ করার চেষ্টা করেছে। এখন উনি যদি একা করতে যায়, ইল বি এ হিউজ টাস্ক। কারণ এটা তো একটা টিমের ঘটনা না। যেটা বুঝছি যে এখন অনেক টিম, অনেক প্লেয়াররা এখন বুঝতে পারছে যে প্রতিবাদ করলে হয়তো একটা কোনো ওয়ে হতে পারে। মেবি মিডিয়ার সামনে আসলে একটা চাপ প্রয়োগ করা যায়। আমি হেল্প করতে রাজি, ফ্র্যাঙ্কলি আমি আমার জায়গা থেকে হেল্প করতে রাজি যে এই বেসিক পেমেন্ট পাবে না কেন প্লেয়াররা। একদমই। ফারুক আহমেদ কি অনেক চাপে, কদিন আগে নাজমুল আবেদিন ফাহিম তাকে নিয়ে কিছু একটা মন্তব্য করেছিলেন,
তো এই অবস্থায় বোর্ড সভাপতি টিকে থাকা আসলে কতটুকু না চ্যালেঞ্জিং? ফারুক ভাই, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ফারুক ভাই খুবই স্ট্রং মেন্টালিটির একজন মানুষ এবং উনি অনেক কিছু ডিল করেছে ওনার লাইফে, উনি অনেক কিছু ফেস করেছে, সো হি ইজ কেপেবল, নো ডাউট। বাট উনার কেপেবিলিটি নিয়ে আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে উনার এত কিছু সামলানোর কি সময় আছে কিনা, আচ্ছা, মানে এটা কি উনার দায়িত্ব কিনা। হ্যাঁ, উনি দায়িত্ব নিয়েছে বিপিএল এর, তো উনি তো আরও 4-5টা দায়িত্ব উনার, ক্রিকেট বোর্ডটা চালাচ্ছে উনি, নাজমুল আবেদিন ফাহিম এবং ফাহিম সিনা, এফেক্টিভলি বলতে গেলে এই তিনজন। আর বাকি যারা পুরনো বোর্ড ডিরেক্টর, মানে আগের বোর্ড ডিরেক্টর, তারা আছে পজিশনে, বাট তাদেরকে খুব একটা আমরা দেখি না বা তাদের ব্যাপারে শুনতে পাই না এখন আর খুব একটা, তারা মিডিয়াতে আসে না। তো আলটিমেটলি আমার মনে হয় যে উনি যেহেতু দায়িত্ব নিয়েছে, এরকম দৌড়াদৌড়ি ওনার করতে হবে, বিপিএল নিয়ে ওনার দৌড়াদৌড়ি করতে হবে, আরও অনেক ঘটনা আসবে সামনে। ক্রিকেট বোর্ড এটা, পৃথিবীর সব ক্রিকেট বোর্ডের হাতে 50টা করে আপনার এজেন্ডা থাকে এবং এই 50টা এজেন্ডা সলভ করার জন্য অ্যাটলিস্ট 5 জন ব্যক্তি থাকে। এখানে আমি আসলে বেশি লোকজন দেখছি না, তো উনার উপর অনেক অনেক দায়ভার এখন। এবারে যে বিপিএল এ ধরেন 7টা টিম খেলছে, আপনার কি মনে হয় যে এতগুলো আসর হলো, এতগুলো টিম থাকা দরকার? এই ধরনের টিম যারা হচ্ছে পেমেন্ট করতে পারে না, ঠিক আছে, তাদের বিপিএল এ থাকা দরকার আছে, কমাতে পারতো কিনা? ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি দুইভাবে দেখতে হবে জিনিসটা, দুই দিক থেকেই মনে হবে যে আসলে কম হলে ভালো হয়। এক হচ্ছে যে আপনার প্লেইং কোয়ালিটি, আচ্ছা, 7টা টিমকে সাপোর্ট করার মতন আমাদের দেশে টি20 প্লেয়ার আছে কিনা আমার ডাউট আছে এটা নিয়ে। 8টা টিম তো ছিল গতবার, কুমিল্লা নাই বলে এখন আজকে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাই বলে আজকে 7টা টিম। তো 8টা টিম সাপোর্ট করার মতন আমাদের দেশে টি20 প্লেয়ার্স নেই, আপনার বিদেশ থেকে প্লেয়ার বেশি আনতে হবে। নাম্বার 2, আপনি যেটা বলেন পেমেন্ট করা, হ্যাঁ ইউ আর রাইট। আমার কাছে তো মনে হয় বাংলাদেশে এখন যেভাবে ক্রিকেট চলছে 100টা টিমও বিপিএলে আসতে পারে, 100টা এরকম। আমি ব্যক্তিগতভাবে 50 থেকে 60 জন ওনারকে চিনি যারা মুখিয়ে বিপিএল এর মতন টুর্নামেন্টে প্রপারলি চালানোর জন্য। হয়তো পারবে হয়তো পারবে না, বিকজ দে নো যে তারা কিন্তু ক্রিকেটে অনেক ইনভেস্ট করে, অ্যামেচার বলেন, কর্পোরেট বলেন, প্রফেশনালি বলেন, করে। তবে বিসিবি কি তাদের মানে খোঁজ পাচ্ছে কিনা আমি জানি না, বিসিবির কাছে কারা আসছে এবং আদৌ তারা এই যে গ্রুপটা এখন যে 7টা আছে তার মধ্যে কয়জন আসলে ফুল পেমেন্ট দেওয়ার ক্যাপাবিলিটি রাখে। সো ইউর কোয়েশ্চেন ইজ ভেরি ভ্যালিড যে বিসিবি কি আরও বাড়াতে চায় টিম? আমার তো মনে কমানো দরকার, 6টা হলে অপটিমাম, 6টা হলে আপনার লোকাল 60টা প্লেয়ার, আপনি বেস্ট প্লেয়ার্স পাচ্ছেন। এবার এনসিএল টি20তে তো আমরা দেখলাম আসলে 8টা টিমের টুর্নামেন্ট ওইটা না, ওইটাও 6টা টিম করতে হবে। আপনার মনে হচ্ছে যে লোকালি এত প্লেয়ার নাই বাংলাদেশে, যারা তাহলে জোর করে বাড়াচ্ছে কেন? জোর করে বাড়াচ্ছে আমার মনে হয় এনসিএল টি20 তো এনসিএল টি20 এনসিএল এর স্ট্রাকচারই চলছে। এক্সপ্যানশন, আসলে এক্সপ্যানশন সবাই পছন্দ করে, যে দল বাড়তেছে, মনে হচ্ছে যে ইনভলভমেন্ট বেশি, হয়তো ব্র্যান্ডিং বেশি। কিন্তু আমার কাছে মনে হয় যে ভিতরে যদি একটু ভালো করে দেখতে পারে, বেশি ভিতরেও দেখা লাগবে না, স্কোর কার্ডস দেখলেই হবে যে আসলে সাপোর্ট করতে পারছে কিনা ট্যালেন্ট ওয়াইজ, এবিলিটি ওয়াইজ, টেকনিক ওয়াইজ ক্রিকেটাররা, আর ফ্র্যাঞ্চাইজগুলো কি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারছে। রাইট, তাহলে এখন নেক্সট কোশ্চেন তো চলে আসে যে আপনি বললেন যে এতগুলো মালিক আপনি চিনেন যারা হচ্ছে আসতে চায়, বাট তারা আসলে আসলে কি পাবে এখানে? হ্যাঁ, তারা কিন্তু কিছু পাবে না। এই যে বিপিএল অ্যাকচুয়ালি একটা চ্যারিটি স্কিম। এটা ক্রিকেট বোর্ড আমাদেরকে গত অনেক বছর ধরে যখন নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডে যখন আমরা শুনতাম যে বিপিএল এর সেই মডেলটা আসবে কিনা, যে শেয়ারিং, রেভিনিউ শেয়ারিং মডেল, যে তারা যেই টেলিভিশন রাইটস বিক্রি করছে বা স্পন্সরশিপ রাইটস বিক্রি করছে সেটার থেকে কি টিমরা কিছু পাবে কিনা। দেখেন এখন কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের যে স্ট্রাকচার, আচ্ছা, 3rd, 2nd, 1st ডিভিশন টিমস ঢাকা প্রিমিয়ার লিগ সবাই ক্রিকেট বোর্ড থেকে টাকা পায়। ইট ইজ ইম্পসিবল টু রান একটা ক্রিকেট টিমকে চালানো এখন ক্রিকেট বোর্ড থেকে টাকা ছাড়া আপনি পারবেন না, ওই লেভেলে বলছি, বেশি টাকা না, হয়তো 4.5 লাখ টাকা থেকে 15 লাখ টাকার মতন দেয়। সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যাপার। এখানে আপনি বলছেন বিপিএল, যেখানে আপনার টেলিভিশন রাইটসটা অনেক বেশি, তো সেইটাকে আপনি বিসিবি 50% রেখে বাকি 50% যদি 7টা টিমের মধ্যে ভাগ করে দেয়, কথার কথা, সাথে স্পন্সরশিপ রাইটস দেয়, এই টিমরা কিছু পায় ভাইয়া, 10 কোটি টাকা খরচ করে 2 কোটি টাকা তো আর্ন করতে পারে না। তো এটা কি সে চ্যারিটি করেই যাবে একটা কোম্পানি? এটা কোনো কোম্পানির কোনো পলিসিতে পড়তে পারে যে আমরা প্রতি বছর সিএসআর করবো 8 কোটি টাকা ফর নাথিং, এবং যেখানে অনেক ব্যাড হেডলাইন্স আসতে পারে। দেখেন একটা কর্পোরেট হাউসের জন্য ম্যাচ হেরেছে, এটা কিন্তু একটা ব্যাড হেডলাইন। তো সে যদি প্রতি বছর চ্যাম্পিয়ন না হয়, তার জন্য কিন্তু যুক্তি খুব একটা নেই বিপিএল একটা টিম দেওয়ার। তো আমার কাছে মনে হয় যে ইউর রাইট, মানে কিসের জন্য আসবে এখানে আসলে, এটাই হলো মেইন প্রশ্ন, যে বিপিএলটাকে কি বিসিবি অ্যাকচুয়ালি একটা স্ট্রাকচারে ঢুকাবে, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারে ঢুকাবে, না ঠিক এইভাবেই চলতে থাকবে? কিংবা সমর্থকরা টিমগুলোকে যে ওন করার ব্যাপার থাকে, এটা আমাদের ওই কালচারটা এখন পর্যন্ত এই দেশে নাই। হ্যাঁ, মানে ধরেন আজকে তামিম চিটাগংয়ে না খেলুক, চিটাগং কিংসে না খেলুক, বা চট্টগ্রামের কোনো দলে না খেলুক,
বা সে যদি বরিশালে কন্টিনিউয়াসলি খেলে তাহলে আপনি যেটা বললেন একটা ফ্যান বেস তৈরি হয়। তখন ধরেন আমরা বুঝতে পারবো যে বরিশালের ম্যাচ, আমরা জানি বরিশাল আর রংপুরে যখন ম্যাচ হয়, রিগার্ডলেস অফ দ্য প্লেয়ার্স, বরিশাল আর রংপুরের মানুষ ক্রিকেট খুব ভালোবাসে এবং তারা মিরপুর স্টেডিয়ামে প্যাকড থাকে, ওইসব ম্যাচ একদম প্যাকড, তার মধ্যে তারা টিমও ভালো বানায়। সো এগুলো হচ্ছে প্রপার ব্র্যান্ডিং একটা টুর্নামেন্টে। দেখেন আইপিএলে কিছু রাইভালরি তৈরি হয়ে গেছে, আপনার বিগ ব্যাশে কিছু রাইভালরি তৈরি হয়েছে, কিন্তু অন্য অন্য টুর্নামেন্টে যেমন বিপিএলও কিন্তু যখনই একটা রাইভালরি তৈরি হতে থাকে বা একটা টিম যখন একটু রেগুলারলি টিম বানায় বা টিমটা একটু মানে ভালো করে ব্র্যান্ডিং করে, ঠিক তখনই সব শেষ, নতুন প্লেয়ার আসো, তখন ফ্যানরাও কনফিউজ হয়ে যায় যে আরে আমি কাকে সাপোর্ট করব, কেন করব। কথার কথা বরিশাল দলে হয়তো বরিশালের কোনো প্লেয়ার নাই, হয়তো বরিশালের ফ্যানরা খুব একটা কেয়ার করে না যে আচ্ছা ঠিক আছে আমার টিমে তামিম আছে, আমার টিমে মাহমুদুল্লাহ আছে, এটি কি ওরা কন্টিনিউ করবে? আই ডোন্ট নো। নেক্সট হচ্ছে এইবার মনে হয় শেষ সাইকেল, মানে আমাদের নামগুলো মনে রাখা কঠিন হয়ে পড়ে। হ্যাঁ এক্স্যাক্টলি। আমার মনে হয় আমি গত বছর একটা টুইটার না কোথায় একটা কুইজ দিয়েছিলাম যে আসলে সিলেটের কয়টা নাম ছিল। সিলেট, ঢাকারও দিলে পাবেন, ঢাকা দিলে তো আমিও এগুলো থাকবে। রাইট রাইট। বাট আপনি তো আইপিএল দেখেছেন, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো দেখেছেন, বাংলাদেশের বিপিএল এর যে রেট, হ্যাঁ এটার রেটিংটা কি কেমন হবে? সবাই নিচে রাখবেন নাকি? দেখেন ইমোশনালি চিন্তা করলে বিরক্ত লাগে অনেক কিছু শুনতে, কারণ অন্য লিগের তো আমরা এইসব খুব একটা শুনি না। কানাডার যে লিগটা হয় ওখানে শুনি পেমেন্ট ঠিক মতন হয় না, অন্যগুলো যদি হয়েও থাকে আমরা খুব একটা জানি না, কারণ নিউজ আসে না, হয়তো তারা ভালোভাবে ম্যানেজ করে। এই ক্ষেত্রে বিপিএল এর খুব মানে বাজে একটা মানে খুব নেগেটিভ একটা কি বলে এটাকে আউটলুক হয়ে গেছে, ইমেজ তৈরি হয়ে গেছে। বাট আমি প্লেয়ারদের কাছে, অনেক ভালো ভালো প্লেয়ারদের কাছে, বাংলাদেশি না শুধু বিদেশি প্লেয়ারদের কাছে শুনেছি পেমেন্টের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট আইপিএল এর কাছাকাছি প্লেয়ার পেমেন্টের দিক, মানে বিপিএল। জি আচ্ছা, প্লেয়ার পেমেন্টের দিক থেকে সেকেন্ড বেস্ট, বিকজ প্লেয়ার পেমেন্ট ক্লিয়ারলি দেয় অনেক টিম, যেমন কুমিল্লা ছিল সুপার এই ক্ষেত্রে, রংপুর ভালো, ফরচুন বরিশাল এখন শুনছি, আগেও কয়েকটা টিম ছিল যারা পেমেন্ট ক্লিয়ারলি, চিটাগং ভাইকিংস ওয়াজ এ গুড টিম, পেমেন্ট ক্লিয়ার করা এবং ভালো ভালো প্লেয়ারদের আনতো। দেখেন গত বছর রংপুরে রাসেল, নারায়ণ আর মঈন আলী খেলেছে, আমি মঈন আলীর সাথে কথা বলেছি, হি ওয়াজ সো হ্যাপি কুমিল্লার সাথে জন্য খেলে, মেইনলি বিকজ অ্যাকাউন্টে তো টাকা চলে যাচ্ছে। আচ্ছা, এবং এই টাকাটা কিন্তু খুবই কম্পিটিটিভ। আমি 2019-এ একটা ইন্টারভিউ দিয়েছিলাম একটা অস্ট্রেলিয়ান একটা রেডিওতে, সেখানে আমি বলেছিলাম বিপিএল এ প্লেয়ার পেমেন্টের অ্যাভারেজ কিরকম বা কত টাকা দেয়, অস্ট্রেলিয়ান কারেন্সিতে কনভার্ট করে বলেছিলাম। দে ওয়ার শকড, ধারের কাছে আসে না বিগ ব্যাশ, বিশ্বাস করেন ধারের কাছে নেই। ইংল্যান্ডের যে টি20টা হয় ফ্রেঞ্চ টি20, ধারের কাছে নেই বিপিএল এর। আচ্ছা, তবে এই যে হেডলাইনগুলো, এই যে ধরেন তারা তো ঠিকই 25% কিন্তু বিদেশি প্লেয়ারদেরকে ক্লিয়ার করেছে, আমরা জানি, এটা ক্লিয়ারলি জানি যে 4th ম্যাচের পরে দিয়ে দিয়েছে। আমি শিওর তারা বিদেশি প্লেয়ারদের পেমেন্টটা ক্লিয়ার করে দিবে, পুরোটাই করে দিবে একটা পর্যায়ে। প্রবলেম হচ্ছে এই যে এটা করলো, এই যে লোকাল প্লেয়ারদের দিবে না। এই ছোটোখাটো জিনিস ঠিক করতে হলে আপনার এই টিমগুলোকে একটা ফাইন্যান্সিয়াল একটা হেল্প তাকে করতে হবে কোনোভাবে, এছাড়া কিন্তু তারা টিম দিবে না। বিদেশি ক্রিকেটারদের টাকা না দেওয়া নিয়ে মনে হয় অনেক পুরনো একটা গল্প আছে রাজশাহীর, না? হ্যাঁ, এটা তো মানে আনবিলিভেবল। আমি প্রেস বক্সে ঢুকে দেখি যে একটা দল প্র্যাকটিস করছে মাঠে, আচ্ছা, শুক্রবার ছিল মনে হয়। তো আমাদের এক সাংবাদিক ভাই অনেক মিশকাত, ওকে জিজ্ঞেস করলাম যে কি হচ্ছে, বলে ভাই আমি তো অনেকক্ষণ ধরে দেখতেছি একটা টিম প্র্যাকটিস করে, আমি তো কাউকে ফোনে পাচ্ছি না, আমার ফোন ধরতেছে না। আমি অনেকবার ট্রাই করলাম, ম্যাচ রেফারিকে ট্রাই করলাম, একটা টিম আসে না। শুনতে পেলাম যে কি জানি নাম ছিল রাজশাহী টিমটার, তামিম ওয়াজ দ্য ক্যাপ্টেন। তামিম যখন টস করতে যায় তার হাতে 2টা টিম শিট ছিল, একটা ছিল বিদেশি সহ একটা টিম শিট আর একটা শুধু লোকাল, এবং সেখানে 12th ম্যান ছিল তাদের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট, কারণ বিদেশি প্লেয়াররা বলেছে আজকে আমরা খেলবো না যদি আমাদের পেমেন্ট না দেওয়া হয়। এটা আরেকটা ফ্র্যাঞ্চাইজ, আমি বলছি আরো 10-12 বছর আগের ঘটনা। বিপিএল এ এটা প্রথম থেকে এসে একটা টাইমে থেমে গেল এই পেমেন্টের প্রবলেম, এখন আবার এত বাজেভাবে মাথা চাড়া দিয়ে দিল। সো গতকাল যখন আমি শুনলাম যে আমি বললাম আবার সে রাজশাহী, আবার ঘুরে ফিরে, আমরা আগে যা দেখিনি এবার তা আরো বোধহয় দেখছি। আমরা একটা বিরতি নিচ্ছি, তারপর এসে আবার আলোচনা করবো ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আলোচনা করছিলাম বিপিএল নিয়ে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আবারও স্বাগত আপনাদেরকে, এবং মোহাম্মদ ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে বিপিএল বিতর্ক, আইপিএল এবং বিপিএল, হ্যাঁ আপনি তো যেহেতু দেখেছেন, আগেও করেছি আলোচনাগুলো, কি কি পার্থক্য আসলে চোখে পড়ে? খেলার পার্থক্য না, বাহিরের পার্থক্যগুলো শুনতে যাচ্ছি। দেখেন বাইরের যেটা আমি বুঝতে পারি, আইপিএল টিমগুলা, আইপিএল যখন গভর্নিং কাউন্সিল যখন একটা টিম নেয়, 2008 থেকে যখন তারা শুরু করে, তারা ইংলিশ প্রিমিয়ার লিগের একটা মডেল তৈরি করেছিল, যেটা হচ্ছে একটা টিম যখন আসবে তারা একটা বিশাল একটা অঙ্ক টাকা দিতে হবে
বিসিসিআইকে, সেটা দেওয়ার বিনিময়ে তারা কি কি পাবে। তো এর মধ্যে আছে ধরেন মেইনলি বিসিসিআই যে টিভি রাইটসটা বিক্রি করতেছে আইপিএল এর জন্য, ওইটার একটা অংশ কিন্তু আইপিএল একটা ফ্র্যাঞ্চাইজ পাবে রিগার্ডলেস অফ দেয়ার রেজাল্ট। শুরুর দিকে এরকম ছিল, তারপরে আসলো আস্তে আস্তে যে কে কোন পজিশনে ফিনিশ করে ওইটার উপর পার্সেন্টেজটা ভ্যারি করে। বিসিসিআই একটা সার্টেন অ্যামাউন্ট নিয়ে নিচ্ছে টিভি থেকে, স্পন্সরশিপ থেকে, বা তারা কিন্তু এদেরকে দিচ্ছে, দিয়ে বলতেছে যে তুমি আমার সাথে 10 বছরের চুক্তিতে আসো, এত হাজার কোটি টাকা দিচ্ছে। যে রিসেন্টলি যে 2টা টিম ঢুকলো, আলটিমেটলি 10 বছর পরে ইন্টারেস্ট যেটাই আপনি ধরেন, ইনফ্লেশনটা যেটা অ্যাডজাস্টও করেন, তারা মোটামুটি টাকাটা ফেরত পাবে বিসিসিআই থেকে, প্রতি বছর একটা অ্যামাউন্ট পাচ্ছে। কিন্তু এই কারণে তারা কিন্তু প্লেয়ার খুব মন খুলে নিতে পারে, এবং প্লেয়ারদেরও কিন্তু ব্যাপার আছে, এখানে স্যালারি ক্যাপ করা, সবার আপনি সবাইকে গ্র্যাব করতে পারবেন না, যে কোনো প্লেয়ারকে নিয়ে আপনি দল ভারী করতে পারবেন না, এটা সিস্টেমের মধ্যে এক। তার উপরে তারা কিন্তু হোম গ্রাউন্ড পাচ্ছে। আচ্ছা, যেমন আপনার চেন্নাই হ্যাজ এ হোম গ্রাউন্ড, কলকাতা হ্যাজ এ হোম গ্রাউন্ড। যাদের ধরেন যেই স্টেট টিম নিয়েছে তাদের যদি হোম গ্রাউন্ড না থাকে, তারা আরেকটা মাঠ নিয়ে হোম গ্রাউন্ড করে ফেলছে, যা পাঞ্জাব করেছে। তারা চাইলে 2টা হোম গ্রাউন্ড করতে পারে, যে টিকিটের থেকে তারা টাকা নিল, টিকিট বিক্রি করে। আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, ব্যাঙ্গালোরের একটা খেলা দেখতে গিয়েছিলাম 2018-র দিকে মনে হয়, 19 বা 18 ঠিক খেয়াল নেই। আমার অফিস থেকে আমাকে ইনভাইট করে নিয়ে গেছে, মানে আমি তো এখন ইয়েতে কাজ করি, ESPN-এ কাজ করি, তখন ডিজনি ওয়াজ দ্য ওনার। তো ডিজনির একটা বক্স ছিল, বক্সে খেলা দেখলাম, আমাদেরকে একটা ছোটো গিফট ব্যাগও দিল, আমরা বুফে খাওয়া দাওয়া করলাম, এবং দেখলাম যে ওই বক্সে আমাদের অফিসের সবাই, তবে এই বক্সটা আরসিবি বিক্রি করেছে। আচ্ছা, সো আরসিবি এরকম প্রচুর বক্স বিক্রি করতো, কর্পোরেট বক্স, দে আর আর্নিং ফ্রম দ্যাট। তারা টিকিটের প্রাইস, টিকিট বিক্রি করছে, জার্সি বিক্রি করছে, সব কিছু। এবং আরসিবির মনে হয় ক্যাফে আছে, একসময় দিল্লি ডেয়ারডেভিলস একটা ক্যাফে ছিল দিল্লি এয়ারপোর্টে, আই রিমেম্বার। তো অনেক অ্যাভিনিউ থাকে পয়সা কামানোর জন্য। একটা ফ্র্যাঞ্চাইজ যখন আপনি কর্পোরেট চাচ্ছেন 20 কোটি টাকা খরচ করবে, মিনিমাম তো 10 কোটি লাগে বিপিএল একটা টিম করতে, 10-20 কোটি টাকা খরচ করবে, আপনি যদি কিছু না দেন তাহলে ও কতদিন ধরে এটা সাস্টেইন করবে? খুব সংক্ষেপে চট্টগ্রাম পর্বটা কেমন হবে? চট্টগ্রাম পর্বটা আমার মনে হয় খুব এক্সাইটিং হবে। রান রেট তো আমরা দেখলাম 9-এর বেশি অলরেডি, ব্যাটিং রান রেট, এবং বোলাররাও চট্টগ্রামে যে উইকেট, এখানে বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে। আমার ধারণা অনেক ক্লোজ ম্যাচ হবে, অনেকগুলো বড় বড় টিম যেগুলো, ওদের মধ্যে ক্লোজ ম্যাচ হবে, এবং অলরেডি কিন্তু টেবিলে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। একদম, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের ক্লেমন দ্য গ্যালারি।